ওকে, তো এই ডিজিটাল পেন্টিংয়ের ক্লাসে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ডিজিটাল পেন্টিং যখন তোমরা স্টার্ট করবে বা ডিজিটাল পেন্টিং যখন করবে, কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, যেরকম হচ্ছে কি টুলস ইউজ করবে, ঠিক আছে, কি কি তোমাদের কাছে জিনিস থাকা উচিত ডিজিটাল পেন্টিং করার জন্য। মেনলি মাউস দিয়ে আমি বলবো না, যে একদম গ্রাফিক্যাল যে ট্যাবলেটসগুলো থাকে, ভ্যাকুয়াম ট্যাবলেটস, হিউয়ান ট্যাবলেটস, এক্সপি ট্যাবলেটস, যতগুলো সব ট্যাবলেটস আছে, ট্যাবলেটস দরকার সেরকম কিছু নেই, মাউস দিয়ে করা যায়। বাট ট্যাবলেটসগুলো কী করে, কাজের স্পিডটাকে আরও বাড়িয়ে দেয়। আর একটা জিনিস অবভিয়াসলি ট্যাবলেটস অ্যাডভান্টেজ যেটা আছে সেটা হচ্ছে প্রেশার সেন্সিটিভিটি। তুমি যেরকম প্রেশার অ্যাপ্লাই করবে, সেইভাবে তোমার ওপ্যাসিটি বলো বা ব্রাশের স্ট্রোকের উইথ বলো, সেইভাবে সেটা ইনক্রিজ আর ডিক্রিজ হতে থাকে। নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কোনো যখনই তুমি ডিজিটাল পেন্ট করছো বা পেন্টিং যখন করছো, সেটা হচ্ছে লাইট শ্যাডোজ আর কালারের অ্যারেঞ্জমেন্টটাকে বুঝে নাও, যে কোন কালারটা কোথায় আসছে, লাইটের স্ট্রোকটা কোথা থেকে আসছে, লাইটটা তাহলে কোথায় পড়ছে, তার অপোজিটে শ্যাডো কোথায় পড়বে। এই কয়েকটা জিনিস আছে যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে, যত তুমি প্র্যাকটিস করবে অত তুমি জিনিসগুলো আস্তে আস্তে তোমাদের হাতে সেট হতে স্টার্ট হবে। কোনো ডিফিকাল্ট বা টাফ সেরকম কিছু না, খুবই ইন্টারেস্টিং জিনিস। যত তুমি টাইম দিবে সেইভাবে তোমার জিনিসটা তোমার কাছে ইজি মনে হবে, ইন্টারেস্টিং মনে হবে আরও বেশি। কয়েকটা যদি স্যাম্পল দেখো গুগলে গিয়ে, সাপোজ আমি যদি গুগলে যাই, এখানে গুগলে আছি, আমি যদি এখানে সার্চ করি ডিজিটাল পেন্টিং, ওকে, তো অনেকগুলো গুগল তোমাকে সাজেশন বের করে দেবে। কয়েকটা এরকম স্মাচ পেন্টিং থাকবে, কয়েকটা এমনি তোমার কালার রিপ্লেসমেন্ট যে ব্রাশ আছে সেটা ইউজ করে ওরকম পেন্টিং থাকে। বাট যদি এখানে সার্চ করি এক্স্যাক্টলি আমি টাইম ল্যাপস ডিজিটাল পেন্টিং, কয়েকটা গুগল এখানে সাজেশন বের করে দেবে ইমেজেস ক্যাটাগরিতে। ভিডিওসে গেলে তুমি টাইম ল্যাপস ভিডিও পেয়ে যাবে, শর্ট টাইমে 3-4 মিনিট 10 মিনিটে কয়েকটা যেরকম টিউটোরিয়াল যাদের থাকে সেইভাবে দেখিয়ে দেবে তোমাকে গুগল। তো ইমেজেসে গেলে এখানে গুগল তোমাকে কয়েকটা খুবই ভালো ভালো এখানে ডিজিটাল পেইন্টের ইমেজেস বের করে দেবে। এবার তুমি যদি যে কোনো একটা ইমেজ দেখো, সাপোজ যদি আমি এই ইমেজটাকে দেখি, দেখে খুবই একটা ভালো কাজ লাগছে, এটাকে আমি একটু বড় করছি, ঠিক আছে, এই ভিউতে যদি তুমি দেখো পেন্টিংটাকে, দেখে মনে হচ্ছে খুবই ভালো কাজ করেছে, কালার অ্যান্ড শ্যাডোজ, লাইট অ্যান্ড শ্যাডোজ তো খুবই পারফেক্টলি ইউজ করেছে এটাতে, ঠিক আছে, খুবই একটা ডিস্যাচুরেটেড টোনে রেখেছে। তো এবার যদি এই ইমেজটাকে আমি বড় করে দেখি, যত বড় করে দেখবে অত ভালো করে তুমি বুঝতে পারবে যে ডিজিটাল পেন্টিং যারা করেছে তারা এই জিনিসটাকে কী টাইপের ব্রাশ ইউজ করেছে, ব্রাশের স্ট্রোকগুলো কীভাবে আছে, ঠিক আছে, সেই জিনিসটাকে খুবই এক্স্যাক্টলি খুবই ভালোভাবে বুঝতে পারবে। তো এই এই পজিশনে আমি কি দেখতে পাচ্ছি, যে এইখানে যদি তুমি কাজগুলোকে যদি দেখো তোমরা, তাহলে এইখানে কাজগুলোকে দেখলে বুঝতে পারবে যে পারফেকশন, পারফেকশন মিন্স ব্রাশের স্ট্রোক অতটা পারফেক্ট নেই। জাস্ট ব্রাশগুলোকে ট্যাপ করে, মনে হচ্ছে যেমনি ব্রাশগুলোকে ট্যাপ করেছে, ব্রাশগুলোকে জাস্ট একটা হালকা করে পুল করেছে কয়েকটা জায়গা থেকে, ঠিক আছে, সেইভাবে জিনিসটাকে একটা ক্রিয়েট করেছে। আর সেইভাবেই ক্রিয়েট করা হয় একটা ডিজিটাল পেইন্ট বা কোনো একটা পেন্টিং যখন করা হয়। স্টার্টিংয়ে তোমাদেরকে একটা পেন্টিং করতে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা ওরকম লাগছে, বাট আস্তে আস্তে যখন হাত সেট হয়ে যাবে, তখন এই টাইপের পেন্টিং তোমাদের কাছে হয়তো করতে খুব জোর 15 to 20 মিনিটস তোমাদের টাইম দরকার হবে। 15 to 20 মিনিটস তোমাদের টাইম লাগবে, ঠিক আছে। তো কেন লাগে, কেন কি, যদি কোনো একটা ডিজিটাল পেন্ট যদি কারো প্রফেশনাল কাজ যদি কারো দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকটা ব্রাশ স্ট্রোক সেই হবে, কিন্তু অতটা পারফেক্টলি করা নেই। পারফেক্টলি করা নেই মানে এখানে শুধু পারফেক্টলি কোন জিনিসটাকে ভালোভাবে করেছে, সেটা হচ্ছে কালারের অ্যারেঞ্জমেন্টটাকে করেছে, লাইট অ্যান্ড শ্যাডোজটাই খুব ভালো মেনটেন করেছে, কালারের অ্যারেঞ্জমেন্টটাই খুব ভালোভাবে রেখেছে। আমি যদি দেখি তাহলে এখান থেকে লাইট একটা জায়গা থেকে ফল করছে, ঠিক আছে,
শ্যাডোজটাকে ঠিক তার অপোজিট সাইডে রেখেছে। ব্রাশের স্ট্রোকটাকে যদি তোমরা দেখো, ঠিক আছে, প্রত্যেকটা ব্রাশ স্ট্রোক, এই ইমেজটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। আর এটাকে আমি একবার ফটোশপে ওপেন করছি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের কাছে থাকবে সেটা হচ্ছে টাইপ অফ ব্রাশেস, কি ব্রাশ ইউজ করছো। সেকেন্ড জিনিস অবভিয়াসলি আমি যেটা সবসময় বলবো যে কালারের আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকা। কালারের আন্ডারস্ট্যান্ডিং একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এখানে। তো আমি ইমেজটাকে জুম করছি। জুম করার পর বুঝতে পারবে যে এইখানে জাস্ট এক একটা ব্রাশগুলোকে জাস্ট পুল করেছে, ঠিক আছে, একটা জাস্ট লাইন, একটা সিম্পল স্ট্রোক টেনেছে। বাট সেই স্ট্রোকগুলো, সেই ব্রাশগুলো, যেই স্ট্রোকগুলো এখানে দিয়েছে, কালার খুবই পারফেক্টলি, খুবই প্রিসাইসলি এখানে প্রত্যেকটা কালারকে ইউজ করেছে। ওকে, পয়েন্ট অফ ফোকাস পয়েন্টটা যেটা যেটা সেটা সেটা হচ্ছে আরেকটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ফোকাস পয়েন্ট। ক্যানভাস সবসময়, তুমি যখন কাজ করছো, ক্যানভাসকে সবসময় তিনটে লেআউটে ডিভাইড করবে, যেটা হচ্ছে থার্ড লেআউট, রুল অফ থার্ড লেআউট, যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। রুল অফ থার্ড লেআউট মিনস সামহাও তুমি নিজের ক্যানভাসটাকে এইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ভার্টিক্যালি, আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড হরাইজেন্টালি। ক্যানভাসটা সবসময় এইভাবে একটা স্টার্টিংয়ে যেটা তোমার দরকার পড়বে সেটা হচ্ছে ক্যানভাসটাকে এইভাবে ডিভাইড করে নেওয়া, ঠিক আছে। কেন এটা ডিভাইড করে নেওয়া হচ্ছে? যেহেতু এখানে আমি সেইভাবে কোনো ক্যালকুলেশন করিনি, এটাকে যদি ঠিকঠাকভাবে করা হয়, মানে এই জিনিসটাকে, রুল অফ থার্ড লেআউটটাকে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে তুমি এটা কীভাবে অ্যাপ্লাই করবে পারফেক্টলি, ঠিক আছে। সেটা হচ্ছে ভিউ, নিউ গাইড, আর এখানে তোমার কাছে হরাইজন্টাল, ভার্টিক্যাল দুটো অপশন আছে। আই থিঙ্ক যখন ব্যানার ডিজাইন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন রুল অফ থার্ড লেআউটটাকে আমি একবার বলেছিলাম। তো হরাইজন্টালের আমি সিলেক্ট করলাম ফার্স্টে 33%, আমি এখানে জাস্ট পজিশনে দিয়ে 33% এখানে চলে এসছে। আগেন আমি ভিউতে যাচ্ছি, নিউ গাইড, এবার আমি দেবো 66%, ভিউ, নিউ গাইড, ভার্টিক্যাল পজিশন এবার ঠিক করব, আর এবার এখানে আমি দিচ্ছি আগেন 33%, দেন ভিউ, নিউ গাইড, আর এবার 66%। সো পয়েন্ট অফ ফোকাস আমি এখানে দেখতে পাচ্ছি, যখন আমি আমার রুল অফ থার্ড লেআউটটাকে আমি সেট করে নিয়েছি, দ্যাট সেন্টার পজিশন ইমেজের হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক, তোমার ক্যানভাসের সেন্টার পজিশন, যেটা তোমার একটা পয়েন্ট অফ ফোকাস থাকবে, বা তুমি নিজের পয়েন্ট অফ ফোকাসটাকে যেই কোনো একটা ডাইরেকশনে রাখতে পারো, বাট মেনলি সবাই সেন্টারে ম্যাক্সিমাম ডিজাইনাররা রাখে, অনেকজন রাইট হ্যান্ড সাইডে, অনেকজন লেফট হ্যান্ড সাইডে, কর্নার, যেখানেই হোক। তো পয়েন্ট অফ ফোকাস যেটা খুবই একটা ব্রাইট এরিয়া, খুবই একটা স্যাচুরেটেড এরিয়া থাকতে হবে কম্পেয়ার টু দি রেস্ট অফ দ্য পার্ট অফ ইউর ক্যানভাস। তোমার ক্যানভাসের বাকি পার্টের হিসাবে তোমার পয়েন্ট অফ ফোকাস এরিয়াটাকে খুবই তোমাকে ব্রাইট বা খুবই স্যাচুরেটেড রাখতে হবে। তাহলে তোমার কি থাকছে, সেই এরিয়াতে মেইনলি ফোকাসটা থাকছে, তোমার যে ক্লায়েন্ট বা তোমার যারা থাকবে, জাজেস যারা থাকবে বা ক্লায়েন্ট যারা থাকবে মেইনলি, ঠিক আছে, যারা ভিউ করবে মেইনলি তোমার ডিজাইনটাকে। তো পয়েন্ট অফ ফোকাস আমার এখানে থাকছে সেন্টারে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি যে খুবই একটা ব্রাইট এরিয়া, এই সাইড, এই পোর্শনটাকে রেখেছে, যেখান থেকে লাইটটা মেইনলি ফল করছে স্কাইয়ের এখান থেকে, ঠিক আছে। এখানে একটা সাবজেক্টকে দাঁড় করিয়েছে অবভিয়াসলি, অ্যান্ড তার অপোজিট সাইডগুলোকে খুবই ডিস্যাচুরেটেড রেখেছে। ডিস্যাচুরেটেড অ্যান্ড স্যাচুরেটেড মিনস, কালার পিকার যদি আমি ওপেন করি, তাহলে কালার পিকারকে যদি থার্ড লেআউট যদি ব্রেক করা হয়, হরাইজন্টালি করো বা ভার্টিক্যালি করো, তাহলে যতটা পোর্শন এখানে তুমি হোয়াইট কালার থেকে নিয়ে
এই ব্লু কালার অবধি, মানে এইখানে টপ লেফট হোয়াইট থেকে নিয়ে টপ রাইট ব্লু অবধি দেখছো, এটা হচ্ছে খুবই একটা স্যাচুরেটেড পোর্শন। এবার তুমি আস্তে আস্তে করে যত তুমি কালার পিকার বা এই কালার বক্সের নিচে নিচে আসবে, এই পোর্শনটা অত বেশি ডিস্যাচুরেটেড হতে স্টার্ট করবে। মানে তোমার কালার বলো বা লাইট অ্যান্ড শ্যাডোজ বলো, ওটা অত বেশি ডিস্যাচুরেট হতে স্টার্ট করবে। ওকে, তো সাপোজ আমি এই পোর্শনটাকে দেখি, এখানে হোয়াইট কালার ইউজ করেছে। হোয়াইট কালার এটা মেইনলি না, কালারটাকে আমি এখানে পিক করলাম, আর আমি এখানে কালার বক্সে যদি গিয়ে দেখি, কালারটা ঠিক এখানে আমাকে ইন্ডিকেট করছে। ওকে, আচ্ছা, এবার আমি যদি বাইরে যাই, যেমনি হচ্ছে এই পোর্শনটা, ঠিক আছে, এই সাইডটা দেখেই আমি বুঝতে পারছি যে এটা খুবই একটা ডিস্যাচুরেট পোর্শন। ক্লিক করলাম, এবার আমার কালার পিকার এখানে যদি আমি দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার কালারটাকে এইখানে ঠিক পিক করেছে। এটা খুবই একটা ডিস্যাচুরেটেড এরিয়া। নেক্সট পয়েন্ট অফ ফোকাস, যেটা সাবজেক্ট এখানে একটা আছে, সাবজেক্টে যদি ক্লিক করি, ঠিক আছে, একটা রেড কালার এসছে, রেড কালারের জিনিসটাকে এখানে শো করছে। অবভিয়াসলি হালকা একটু ডিস্যাচুরেট আছে, বাট কম্পেয়ার টু দিস গ্রেইশ কালার, মানে একটা নিউট্রাল কালার যেটা ইউজ করেছে পুরো ব্যাকগ্রাউন্ডে, যে নিউট্রাল কালারটা ইউজ করেছে গ্রে কালারটা, তার থেকে কিন্তু এটা অনেকটাই ব্রাইট আছে। যদি আমি দেখি যে এই গ্রে কালারটা বলো বা এখানে যে ক্যাসেলের যে গ্রে কালারটা ইউজ করেছে, তার থেকে বেশি ফোকাস কিন্তু আমার এখানে এই সাবজেক্টে যে রেড কালারটা আছে সেটা কিন্তু ক্রিয়েট করছে। ঠিক আছে, তো এইভাবে যে কালার, কোন কালারটা তুমি ইউজ করছো, সেটা একটা তোমার থাকছে ফোকাস পয়েন্ট। লাইট অ্যান্ড শ্যাডোজ তুমি কোথায় দিচ্ছ, সেটা তোমার একটা থাকছে নেক্সট ফোকাস পয়েন্ট, যে আমি এখানে ফোকাস করতে চাইছি, আমার মেইনলি ক্যানভাসের ফোকাসটা এখানেই থাকবে। ওকে, তো এগুলো হচ্ছে কয়েকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে ক্যানভাসটাকে ডিভাইড করে নেওয়া, রুল অফ থার্ড লেআউটে। সেকেন্ড জিনিস হচ্ছে তুমি কালার লেআউটটাকে তুমি বুঝে নিয়েছো যে আমি এই টাইপের একটা এনভায়রনমেন্ট বা এই টাইপের হয়তো একটা কোনো একটা ডিজাইন ক্রিয়েট করছি। কালার প্যালেট তুমি সিলেক্ট করে নাও যে আমার কালার প্যালেটটা এই কালারে থাকছে। ঠিক আছে, নেক্সট তোমাকে বুঝতে হবে যে কোনটা হচ্ছে তোমার ডিস্যাচুরেটেড কালার, কোনটা হচ্ছে স্যাচুরেটেড কালার। সো ডিস্যাচুরেটেড কালার আমার ফোকাস এরিয়ার বাইরে থাকবে, স্যাচুরেটেড কালার হচ্ছে আমার ফোকাস এরিয়াতে থাকছে, ব্রাইট কালার্সগুলো আমার ফোকাস এরিয়াতে থাকছে, লাইট বা ব্রাইটনেসটা আমার ফোকাস এরিয়াতে থাকছে। ওকে, নেক্সট জিনিস সেটা হচ্ছে ব্রাশ। আচ্ছা, ব্রাশেসে যাওয়ার আগে যেটা এই কালারের অ্যারেঞ্জমেন্ট, সেটা আমি আরেকটা হালকা একটা এক্সাম্পল দিয়ে দিই যে কালার কেন এত ইম্পর্টেন্ট। আমি এখানে নতুন একটা ক্যানভাস ক্রিয়েট করছি, সাপোজ আমি জাস্ট এলিপ্টিক্যাল মার্কি টুল নিয়ে এখানে আমি একটা নর্মাল সার্কেল ক্রিয়েট করছি, আর এটাতে আমি একটা 50% ব্রাইটনেস দিয়ে, মানে যেটা হচ্ছে নিউট্রাল গ্রে কালার, ঠিক আছে, সেটা ফিল করলাম। ওকে, তো এটা আমি এখন দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ফ্ল্যাট 2D সার্কেল। ঠিক আছে, এটা দেখে এখন সবাই বলবে নর্মাল একটা ফ্ল্যাট 2D সার্কেল এটা, তো যদি এটাকে স্পিয়ারে কনভার্ট করবে তুমি, তাহলে কিভাবে করবে? আমি একটা লেয়ার নিচ্ছি উপরে, ব্রাশ নিলাম, একটা আমি এখান থেকে সফট রাউন্ড প্রেসার ওপ্যাসিটি এই ব্রাশটাকে নিচ্ছি। ওকে, সো জাস্ট স্লাইটলি আমি
এই কালারটাকে একটু ডার্কের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, লেয়ারটায় ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। প্রেশার ওপাসিটি ব্রাশ, মানে তুমি যত বেশি প্রেশার দিবে তত বেশি তোমার এখানে তুমি কালারটা তোমার সামনে ভিজিবল থাকবে। একটা লেয়ার ক্রিয়েট করছি, আর এবার কালারটাকে আমি ব্রাইট করে দিচ্ছি। ফাইন। একটা হাইলাইট পয়েন্ট ক্রিয়েট করব, সো আর একটু এটাকে ব্রাইট করে ওকে। তো এবার একটা যে ফ্ল্যাট 2D সার্কেল ছিল সেটা অনেকটা একটা স্পিয়ারের মতো হয়ে গেছে। ঠিক আছে, কেন স্পিয়ারের মতো হয়ে গেছে, কেন এটাকে অনেকটা, এটা যে একটা ভলিউম, একটা ডেপথ মনে হচ্ছে, কেন কি সেইভাবে কালারগুলোকে ইউজ করা হয়েছে। কমপ্লিটলি নিউট্রাল গ্রে কালার বা নিউট্রাল কালার ইউজ করে একটা 2D জিনিসটাকে একটা ডেপথ ক্রিয়েট করা হলো। কালারের অ্যারেঞ্জমেন্ট মানে একটা নর্মাল একটা 50% গ্রে ছিল, তার উপরে একটা আমি এখানে প্রথমে শ্যাডো ক্রিয়েট করা হলো, তারপর একটা লাইট, সোর্স অফ লাইট যেটা ছিল, যেটা মেনলি এখান থেকে সোর্স অফ লাইটটা আসছে। ঠিক আছে, এই জায়গাটা আমাদের সোর্স অফ লাইট, এখান থেকে লাইটটা ফল করছে। তো অবভিয়াসলি এই পোর্শনটা আমার এখানে একটা হাইলাইট ক্রিয়েট হবে। ব্রাইটনেস মানে লাইট ক্রিয়েট হচ্ছে, তার উপরে একটা হাইলাইট ক্রিয়েট হবে যেখানে লাইটটা মেনলি স্ট্রাইক করছে। এবার সেই হাইলাইট পয়েন্টটা তুমি আরো টপ সাইডে রাখতে পারো, আর লেফট সাইডে, বটম সাইডে, যেটা তোমার উপরে ডিপেন্ড করছে তুমি লাইট সোর্সটাকে কোথা থেকে আইডেন্টিফাই করছো। তো লাইট সোর্সটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি লাইট কোথায় থেকে বের করছি, লাইটটাকে আমি কোথায় থেকে বের করছি, লাইটটা আমি কোথায় ফল করাচ্ছি। ওকে, তো লাইট অ্যান্ড শ্যাডোজ, কালার, এই জিনিসগুলো, জাস্ট এই জিনিসগুলো যদি একটু প্র্যাকটিস করে নাও, এই জিনিসগুলো যদি হাতে একটু সেট হয়ে যায়, তাহলে খুব ভালো করে একটা তুমি পেন্টিং করতে পারবে, ডিজিটাল পেন্ট তুমি ইজিলি করতে পারবে। ওকে, আচ্ছা, তো এবার যেটা নেক্সট ইম্পর্টেন্ট জিনিস যেটা থাকছে সেটা হচ্ছে ব্রাশেস। ঠিক আছে, নর্মালি ফটোশপ তোমাকে যে ব্রাশগুলো প্রোভাইড করছে, ঠিক আছে, সফট রাউন্ড ব্রাশ, হার্ড রাউন্ড ব্রাশ, তারপরে কয়েকটা
প্রেশার সেন্সিটিভ ব্রাশ থাকছে, প্রেশার সাইজ, প্রেশার ওপ্যাসিটি, ঠিক আছে। আর নর্মালি ড্রাই মিডিয়া কয়েকটা ব্রাশেস থাকবে, ওয়েট মিডিয়া ব্রাশেস থাকবে, আর ফটোশপের কয়েকটা নিজের স্পেশাল এফেক্ট ব্রাশ। এটা আই থিঙ্ক ফটোশপ 2020-র ভার্সনে কাইল কাইল স্প্যাটার ব্রাশেস, এগুলো ফটোশপ নিজে থেকে দিয়েছে। নাহলে এগুলো আগে কাইলসের ব্রাশেসগুলো আগে পারচেস করতে হতো, প্রিমিয়াম ব্রাশেস যেগুলো ছিল, যেগুলো তোমার নিয়ার অ্যাবাউট 500-600 রুপিস দিয়ে পারচেস করতে হতো। বাট ফটোশপ 2020 ভার্সনে এগুলো কাইল ব্রাশেস, কয়েকটা স্পেশাল ব্রাশেস এগুলো, ঠিক আছে। এই ব্রাশেসগুলো ফটোশপ এখন প্রি ইনস্টল করে দিয়েছে। ড্রপলেটের মতো এগুলো কয়েকটা টেক্সচার টাইপের এগুলো ব্রাশ আছে। তাহলে ব্রাশেসের কয়েকটা ডিভিশন আছে, ফটোশপ ওরকম কয়েকটা ডিভিশন দিয়ে রেখেছে। সেটা হচ্ছে কয়েকটা ফটোশপ বলে নর্মাল ব্রাশেস, যেটা প্রেশার সেন্সিটিভ যে ব্রাশগুলো আছে, নর্মাল সার্কেল যে ব্রাশেসগুলো আছে। তারপরে কয়েকটা ফটোশপের কয়েকটা স্পেশাল টেক্সচার ব্রাশেসগুলো থাকে, নর্মাল টেক্সচার ব্রাশেস, ঠিক আছে। তারপরে ফটোশপের কয়েকটা স্পেশাল ব্রাশেস মিনস মেবি লিফ শেপের ব্রাশ আছে, মেবি ক্লাউড শেপের ব্রাশ আছে, ঠিক আছে। যেরকম এই ব্রাশ প্যাকটাকে যদি দেখি, এটাকে নয়, এগুলো সব হচ্ছে আর্টিস্টের নাম। ফটোশপ ব্রাশেস বাই সাকিমি চ্যান, ফটোশপ ব্রাশেস বাই সাইলার লুইস। এনভায়রনমেন্ট ব্রাশেসে কয়েকটা আমি যাচ্ছি এখানে। যেরকম হচ্ছে এই রক ব্রাশ, এটা হচ্ছে তুমি টেক্সচার ক্রিয়েট করার জন্য ইউজ করতে পারো। অবভিয়াসলি তোমার যেটা তোমার থাকছে, তোমার যে পেন্টিংটা থাকছে বা এনিথিং, ঠিক আছে, এখানে তুমি টেক্সচার ক্রিয়েট করার জন্য এটাকে ইউজ করতে পারো, রক ব্রাশেস। তারপরে কি কি আছে নর্মাল, যদি স্পেশাল ব্রাশেসগুলোতে যাই, তাহলে ফটোশপে অনেকগুলো স্পেশাল ব্রাশেস আছে, যেরকম ক্লাউড ব্রাশেস, ঠিক আছে। এগুলো সব হচ্ছে একটা স্পেশাল ব্রাশ। ক্লাউড ব্রাশ থাকতে পারে, লিফ ব্রাশ থাকতে পারে, ঠিক আছে। এগুলো সব একটা আলাদা আলাদা স্পেশাল ব্রাশেস, ফগ স্টাইল, ঠিক আছে। লিফ ব্রাশেস, লিফ টাইপ তুমি টেক্সচার ক্রিয়েট করছো, তো এগুলো হচ্ছে কয়েকটা ফটোশপের স্পেশাল ব্রাশ, ঠিক আছে। যেগুলো এগুলো সব পারচেস করা আছে, এগুলো আমার প্রিমিয়াম ব্রাশেস, ঠিক আছে। 300-400 রুপিস এগুলো পারচেস করেছি। ব্রাশেস প্যাকগুলো আমাকে জাস্ট তোমার যদি কারো দরকার পড়ে আমাকে বলবে, হোয়াটসঅ্যাপ পিং করবে, মেল করে দেবো আমি তোমাদেরকে, ঠিক আছে। প্রত্যেকটা ব্রাশ প্যাক যেগুলো আমার কাছে আছে, যেগুলো আমি মেনলি ইউজ করি, অনেকগুলো আছে। কয়েকটা প্রফেশনাল আর্টিস্টদের ব্রাশ আছে। সাকিমি চ্যান খুবই ভালো একটা আর্টিস্ট, পারলে আর্ট স্টেশনে গিয়ে তার আর্টগুলো দেখতে পারো। খুবই প্রফেশনাল আর্টিস্ট, পার ডে সে আই থিঙ্ক অনেকগুলো ডিজিটাল পেন্ট করে, পার ডে 2-3টে করে, এক একটা করে ডিজিটাল পেন্ট তার আপলোড করা, সে নিজেই আপলোড করে। আর্ট স্টেশন ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। তারপরে নর্মালি কনসেপ্ট আর্টের জন্য অনেকগুলো ব্রাশ আছে, ঠিক আছে। অ্যারন গ্রিফিন আর্টের কয়েকটা ব্রাশেসগুলো আছে। অ্যারন গ্রিফার্টের তুমি ইউটিউবের চ্যানেল পেয়ে যাবে, খুবই ভালো একটা ডিজিটাল পেন্টের আর্টিস্ট, কনসেপ্ট আর্টিস্ট সে, ঠিক আছে। তো
স্পেশাল ব্রাশেস, টেক্সচার ব্রাশেস এগুলো কী করে ইউজ করব এগুলো, এটা আমি একটা ছোট একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে জিনিসটা একটু তোমাদের কাছে ক্লিয়ার হবে। ওকে, চলো। আচ্ছা, এখানে শেপ ডাইনামিক্সে গিয়ে একটু সাইজ জিটারটাকে আমি পেন প্রেশারটা আমার অন করা আছে। সাইজ জিটার হচ্ছে যেভাবে আমি প্রেশারটা দিব সেইভাবে তার সাইজটা, ব্রাশের স্ট্রোকটাও ইনক্রিজ আর ডিক্রিজ হবে, ঠিক আছে? সাইজ জিটারের কাজ এটা মেনলি। ট্রান্সফারটাকে অন করে রাখলাম। ওকে, সো আমার কাছে এখানে প্রেশার ওপ্যাসিটি ব্রাশ আছে, ঠিক আছে? হার্ড রাউন্ড প্রেশার ওপ্যাসিটি ব্রাশ আমি ইউজ করছি। প্রেশার ওপ্যাসিটি ব্রাশ মেনলি কী কাজ করে সেটা নাম দিয়ে বুঝতে পারছি, যে যতটা আমি প্রেশার দেবো সেভাবে ব্রাশের ওপ্যাসিটি মানে তার ট্রান্সপারেন্সিটা ইনক্রিজ বা ডিক্রিজ হবে। প্লাস আমি সাইজ হিটার অন করে গেছি, মানে যেভাবে আমি প্রেশার দিব ওপ্যাসিটি ট্রান্সপারেন্সি ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে, প্লাস তার সঙ্গে ব্রাশের স্ট্রোক, ব্রাশের উইথটা ইনক্রিজ আর ডিক্রিজ হবে। ওকে, নিউট্রাল একটা গ্রে কালার সিলেক্ট করলাম, বিকজ যখনই স্টার্ট করবে এটা একটা ভালো একটা হ্যাবিট যে ব্যাকগ্রাউন্ড কালারটা একটা নিউট্রাল গ্রে কালারে রাখাটা বেটার, ঠিক আছে? না বেশি স্যাচুরেটেড থাকছে, না বেশি ডিস্যাচুরেটেড।
তো ইরেজার টুল নিয়ে এবার যে বাকি যে হালকা হালকা স্ট্রোকগুলো একটু এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আমি জাস্ট একটু ইরেজ করে দিচ্ছি, জিনিসটাকে একটু ক্লিন করে দিলাম। আপাতত যেই জায়গাগুলোতে লিফ হবে, পাতাগুলো আসবে, সেই জায়গাতে আমি জাস্ট একটা নর্মাল শেপ ক্রিয়েট করে রাখছি। পরে এই জায়গাগুলোতে লিফের যে স্পেশাল ব্রাশেসগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করব। অ্যাট প্রেজেন্ট নর্মাল শেপ ক্রিয়েট করে রাখলাম আইডেন্টিফাই করার জন্য পরে যে এইখানে আমাদের লিফটা থাকবে, লিফগুলো থাকবে, পাতাগুলো থাকবে গাছের। রিসাইজ করে দিচ্ছি এটাকে স্লাইটলি, ক্যানভাসের কাছাকাছি, সেন্টারে কাছাকাছি রাখার চেষ্টা করছি। সেন্টারে থাকলে একটু, ক্যানভাসে যেটা বলছিলাম, সেন্টারে থাকলে ফোকাস পয়েন্টটা একটু ভালো থাকে, বেশি এরিয়া পেয়ে যাচ্ছ তুমি সেন্টারে থাকার সময়। ক্যানভাসের সাইজ যেটা একটা মেইন একটা ছোট একটা টপিক, মেইন টপিক না, ছোট টপিক, যে ক্যানভাসের সাইজ কি নিব। অনেকজন কনফিউজ হয়ে থাকে যে কোন সাইজের ক্যানভাসে আমি কাজটা করব। আচ্ছা, এই যে ক্যানভাসের সাইজটা আমি এখানে নিয়েছি, এটা দেখালাম না, এখানে দেখাতে পারলাম না। তো ক্যানভাসের সাইজটা এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার আই থিঙ্ক ইঞ্চিসে নিয়েছিলাম, পিক্সেল ইঞ্চিস, এটা কোনো ম্যাটার করে না অবভিয়াসলি। এটা ভালো থাকলে, যদি তোমার যখন ডিজাইন করবে, তোমার যদি ডিজাইনটা ভালো লাগে, তোমার প্রিন্ট আউট বের করতে পারো, ঠিক আছে। তো আমি আই থিঙ্ক ইঞ্চিসে নিয়েছিলাম, সেটা সামথিং অ্যাবাউট উইথ 11 ইঞ্চিস অ্যান্ড হাইটটা আই থিঙ্ক 8.5, ঠিক আছে, ওরকম একটা হাইট সাইজ ছিল। সো এবার ওটাকে পোর্ট্রেট করতে চাইলে তুমি পোর্ট্রেট ভিউতে করতে পারো, ল্যান্ডস্কেপ ভিউতে। সো 8.5, 11 ইঞ্চিস, 11 ইঞ্চিস, 8.5 ইঞ্চিস, এটা একটা নর্মাল একটা ক্যানভাসের লেআউটটা এটা আমি নিয়ে রাখি। এবার ল্যান্ডস্কেপ একদম কমপ্লিট টোটালি ল্যান্ডস্কেপ তুমি যখন সেটাই ক্রিয়েট করবে, তখন 2:1 রেশিওতে ক্রিয়েট করবে। যেরকম হোর্ডিং করার সময় তোমাদেরকে বলেছিলাম, পিক্সেলে যদি করো তাহলে উইথ তুমি 2000 রাখলে, হাইট 1000 রাখলে, 2:1 রেশিও। ওকে। হুম। আপাতত আমি স্টার্ট একটা ডার্ক ডিস্যাচুরেট কালার দিয়ে করছি। স্টার্টটা একটু ডিস্যাচুরেট কালার দিয়ে করাটা আমার হিসাবে সবসময় বেটার, কারণ ডিস্যাচুরেট কালারের উপরে তুমি পরে স্যাচুরেটেড কালার অ্যাপ্লাই করতে পারবে, আরও আরও ডার্ক কালার ইউজ করতে পারবে, ঠিক আছে। যেটা হচ্ছে কমপ্লিটলি, যদি শ্যাডো ইউজ করতে চাও, ডিস্যাচুরেট কালার না, সরি, নিউট্রাল কালার একটা এখানে অ্যাপ্লাই করছি, তুমি ওটাতে আরও বেশি হাইলি স্যাচুরেট কালার, হাইলি ডিস্যাচুরেট কালার ইউজ করতে পারবে। তো ট্রাই করবে যখনই কিছু একটা করছো স্টার্টিং, সবসময় বেস কালারটাকে একটা নিউট্রাল কালারে রাখার চেষ্টা করবে। নিউট্রাল কালার খুবই একটা ভালো জিনিস, ঠিক আছে। স্টার্টিং নিজে তোমার একটা রাফ স্কেচ হয়ে যাওয়ার পর, যখন তুমি একটা হালকা করে একটা বেস কালার দিচ্ছ, সেইখানে কালারটা একটা নিউট্রাল কালার থাকলে তুমি পরে সেটাকে স্যাচুরেট করতে পারবে, বা শ্যাডোসের জন্য সেটাকে ডিস্যাচুরেট করতে পারবে। তো একটু লাইন্স, একটু কয়েকটা স্ট্রোকস এখানে দিয়ে দিচ্ছি, নাহলে অনেকটা প্লাস্টিকের মতো মনে হবে কাজটা। একটু টেক্সচার টাইপ ফিল দেওয়ার জন্য, একটু ডেপথ দেওয়ার জন্য হালকা ফুলকা একটু লাইন স্ট্রোকস। ওকে।
একটু শ্যাডোজ এই জায়গাতে একটু শ্যাডোজ দিয়ে দিচ্ছি। ওকে, একটু হালকা যে জায়গাটাতে একটু লাইট পড়বে, যে জায়গাটা একটু বেশি হাইলাইটেড হবে, সেই জায়গাতে একটু হালকা লাইট কালার নিয়ে একটা হাইলাইট এরিয়া ক্রিয়েট করছি। ঠিক আছে, কাজ করতে করতে, প্র্যাকটিস করতে করতে তোমরা যখন হাইলাইট শ্যাডোজ ক্রিয়েট করবে, স্টার্টিংয়ে হয়তো একটু ভুল হতে পারে, বাট আস্তে আস্তে যখন তুমি একটা শ্যাডোর এরিয়া একটা ক্রিয়েট করছো বা স্টার্টিংয়ে হাইলাইটের এরিয়া ক্রিয়েট করছো, তার ঠিক অপোজিট এরিয়াগুলোতে ট্রাই করবে যে শ্যাডোজ বা হাইলাইট থাকবে। যদি একটা এরিয়াতে তুমি হাইলাইট করেছো, তার অপোজিট এরিয়াতে তুমি শ্যাডোজ ক্রিয়েট করছো। এবার এটা কমপ্লিটলি তোমার অবজেক্টের, তোমার সাবজেক্টের উপরে ডিপেন্ড করছে, সাবজেক্টটা কী টাইপের সাবজেক্ট, কোনো কার্ভ সাবজেক্ট না স্ট্রেট সাবজেক্ট, ঠিক আছে? তো তার উপরে তুমি লাইট কোথায় ফেলছো, তো অবভিয়াসলি যেখানে লাইট পড়ছে তার ঠিক অপোজিট ডাইরেকশনে তুমি শ্যাডোজটাকে রাখার চেষ্টা করবে। এইখানে যে ট্রিটা আছে, গাছটাকে যেটাকে দেখেছি, যদি এটাকে আমি রিয়েল লাইফ সিনারিওতে ভাবি, ট্রাই করবে প্রত্যেকটা জিনিসকে যখনই তুমি ক্রিয়েট করছো, রিয়েল লাইফ সিনারিওর ইমেজেসটাকে নিজের মাইন্ডে নিয়ে আসার চেষ্টা করবে। যেহেতু ক্রিয়েটিভ ফিল্ডে আছো, ক্রিয়েটিভিটিটা, ইমাজিনেশনটা তোমাদেরকে রাখতে হবে নিজের মাইন্ডে। যতই যাই বলো, ইমাজিনেশনটা, ক্রিয়েটিভিটা তোমাদেরকে নিজের মাইন্ডে ডেভেলপ করতে হবে। ভিজুয়ালাইজেশন পাওয়ার, অবজারভেশন পাওয়ারটা সেটাকে নিয়ে আসতে হবে। মাইন্ডের ভিতরে তুমি ইমেজ ক্রিয়েট করবে যে এই টাইপের ইমেজ বা এই টাইপের অবজেক্ট যদি আমার সামনে থাকে, তার উপরে যদি এই পোর্শন থেকে যদি লাইটটাকে ফল করা হয়, দেওয়া হয়, তাহলে হাইলাইট, শ্যাডোজ বা দেখতে জিনিসটা কেমন লাগবে, তার হাইলাইট করে থাকছে, তার শ্যাডোজ করে থাকছে, ঠিক আছে? যদি ট্রিটাকে আমি ভাবি, ট্রিটাকে একটু আমি হালকা একটু কার্ভ দিয়েছি, যখনই ট্রিটাকে ক্রিয়েট করছি, হাইলাইট একটা পোর্শন থেকে পড়ছে, উপরে টপ লেফট কর্নার থেকে হাইলাইট পড়ছে, মানে লাইটটা পড়ছে। তো এবার যেহেতু এটা একটু কার্ভ আছে, গাছটা একটু ঘুরে যাচ্ছে, তো যেই জায়গাটা শ্যাডোজ হচ্ছে সেটা হচ্ছে নিচের দিকে থাকছে, সেটা নিচের দিকে ফেস করে আছে, আর হাইলাইট এরিয়াটা হচ্ছে উপরের দিকে ফেস করেছে, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে নিচের দিকে ফেস করে আছে, তো অবভিয়াসলি এটা শ্যাডো, এখানে একটা শ্যাডো ক্রিয়েট শ্যাডো হবে এই জায়গাটা। তারপরে নিচে একটা বালজিং এরিয়া, মানে একটা এরিয়া যেটা হালকা একটু বাইরের দিকে বেরিয়ে আছে, সেইখানে একটু হালকা একটু হাইলাইট পড়বে, তো সেই জায়গাটাকে একটু হালকা একটু হাইলাইট করে করে রাখা হয়েছে। তো এইভাবে অবজেক্টগুলোকে বা সাবজেক্টগুলোকে নিজের মাইন্ডে, তাদের সিনটাকে নিজের মাইন্ডে, সেই ইমেজেসগুলোকে নিজের মাইন্ডে ক্রিয়েট করার চেষ্টা করবে। দেখবে যখনই তুমি এই জিনিসটা করছো, পেন্ট করতে করতে সেই জিনিসটাকে নিয়ে তুমি ভাবছো, তখন দেখবে এই জিনিসটা, কালারটা খুবই ইজিলি তুমি করতে পারছো, ঠিক আছে? কালার প্যালেটটা তোমার তখন মাইন্ডে ক্রিয়েট হয়ে যাচ্ছে।
কালার প্যালেট ক্রিয়েট করা যে কথাটা বলেছিলাম, তার মানে এটা নয় তুমি কালার প্যালেট মানে পার্টিকুলার সিলেক্টেড কালার তুমি নিজের সামনে রাখছো, সেটাও করতে পারো। যখন রেফারেন্স নিয়ে করবে তোমরা স্টার্টিংয়ে, কয়েকটা যে ইমেজটা দেখে তোমরা করবে সেই ইমেজটাকে সামনে রাখবে, ঠিক আছে। ক্যানভাসের কোনো একটা কর্নারে সেই ইমেজটাকে রাখলে সেই ইমেজ থেকে সেই ইমেজ যে কালারগুলো আছে সেই কালারগুলোকে তুমি পিক করে সাইডে রেখেছো, ঠিক আছে। সাইডে হালকা করে ব্রাশ দিয়ে ছোটো ছোটো সার্কেল ক্রিয়েট করেছো, যেরকম কালার প্যালেট ক্রিয়েট করা হয় সেরকম ছোটো ছোটো সার্কেল ক্রিয়েট করেছো। পরে যখন দরকার পড়বে তুমি সেই সার্কেল থেকে বা সেই ইমেজ থেকেই নর্মালি তুমি কালার পিক করে নিজের ইমেজটাতে ইউজ করতে পারবে, নিজের পেন্টিংয়ে ইউজ করতে পারবে। স্টার্টিংয়ে রেফারেন্স নিয়েই তোমরা করবে, সেটা আমি জানি যে রেফারেন্স নিয়েই করছো। রেফারেন্স নিয়েই যখন করবে তো ইমেজটাকে সাইডে রেখে ট্রাই করবে যে সেই ওই ইমেজের যতটা তুমি পারফেক্টলি প্রত্যেকটা পিক্সেল থেকেই কালার নিতে পারবে, অতটা পারফেক্টলি তুমি নিজের পেন্টিংটাই ক্রিয়েট করতে পারবে। এখানে একটু স্ক্র্যাচেস টেক্সচার টাইপ ক্রিয়েট করছো অবভিয়াসলি। গাছ একদম প্লেন সিম্পল তো থাকবে না, হালকা একটু এদিক ওই দিক থেকে টেক্সচার তো থাকবে তার উপরে। কালারগুলো যে বাইরে বেরিয়ে যাচ্ছে সেগুলোকে এখন অত নিয়ে ভাবতে হবে না, কেন ওদেরকে আমরা পরে ইরেজ করতে পারবো, ঠিক আছে। লেয়ার সাইডটা যদি তোমরা যদি দেখো, উপরে আমার স্কেচের লেয়ার আছে, মানে যেখানে আমি স্কেচটা করেছিলাম, তার নিচে আমার কালারের লেয়ারটা আছে, ঠিক আছে। তো এবার যেইখান থেকে কালারগুলো হালকা হালকা বেরিয়ে গেছে, একটা ইরেজার টুল নিয়ে আমি সেই জায়গাগুলোকে ইরেজ করে দিচ্ছি, ক্লিন করে দিচ্ছি একটু হালকা। তো আস্তে আস্তে করে ক্লিয়ার করবে। তুমি চাইলে কয়েকটা জায়গা যদি ক্লিয়ার করতে প্রবলেম হয়, নর্মালি ক্যানভাসটাকে রোটেট করে নিতে পারবে, ঠিক আছে। রোটেট যেরকম আর প্রেস করে রোটেট করা হয় সেভাবে রোটেট করেও ক্লিয়ার করতে পারো। কনসেপ্ট আর্টের মেনলি জিনিসটা এটা একটা থাকছে, একটা অ্যাডভান্টেজ থাকছে যে তুমি একদম পারফেক্টলি, মানে একদম যেটা বলে 100% পারফেকশন ক্রিয়েট করে তুমি একদম একটা রিয়েলিস্টিক জিনিস ক্রিয়েট করছো, সেটা না। কনসেপ্ট আর্ট মানে তুমি একটা জাস্ট একটা কনসেপ্টের জন্য একটা আর্ট ক্রিয়েট করছো। ডিজিটাল পেইন্ট যেটার জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে কনসেপ্ট আর্ট, ক্যারেক্টার কনসেপ্ট আর্ট, এনভায়রনমেন্ট কনসেপ্ট আর্ট, ঠিক আছে। তো কনসেপ্ট আর্টে তুমি একদম পারফেক্ট তোমার ব্রাশ স্ট্রোক থাকছে, ঠিক আছে, সেটা নয়। জিনিসটাকে তুমি জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করছো যে আমার এনভায়রনমেন্টটা বা আমার ক্যারেক্টারটা কিছুটা এই টাইপের থাকবে। এরপর সেই এনভায়রনমেন্টটাকে হয়তো ম্যাট পেন্ট করা হলো, ঠিক আছে। যে যারা আর্টিস্ট থাকে বা যে 3D আর্টিস্ট থাকে সে 3Dতে সেটাই ক্রিয়েট করলো সেই ক্যারেক্টারকে বা সেই এনভায়রনমেন্টকে, ঠিক আছে। ম্যাট পেন্ট আর্টিস্ট ম্যাট পেন্ট কীভাবে করা হচ্ছে, সেই টাইপের কয়েকটা অবজেক্ট, সেই টাইপের কয়েকটা ইমেজেস নিয়ে এসে সেই এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করা হচ্ছে, মানে আরও রিয়েলিস্টিক করা হচ্ছে, ঠিক আছে। কনসেপ্ট আর্টের কাজ হচ্ছে জাস্ট একটা সিম্পল কনসেপ্ট ক্রিয়েট করে রাখা। ডিজিটাল পেইন্ট যেটা মেইনলি ইউজ করা হয় যে ফিল্ডটা, সেটা হচ্ছে কনসেপ্ট আর্ট। দ্যাট ক্যান বি ক্যারেক্টার কনসেপ্ট আর্ট বা সেটা তোমার এনভায়রনমেন্ট কনসেপ্ট আর্ট হতে পারে। তো তুমি একদম যে 100% পারফেক্ট তোমার প্রত্যেকটা ব্রাশ স্ট্রোক থাকবে সেটা নয়, তোমাকে জাস্ট কনসেপ্টটাকে ক্রিয়েট করে নিজের ক্লায়েন্টের কাছে সেটাকে প্রোভাইড করতে হবে। বিকজ ক্লায়েন্ট তোমার কাজের কোয়ালিটি দেখবে না, সে দেখবে যে তুমি কনসেপ্টটাকে কতটা ভালো ক্রিয়েট করেছো,
কাজের কোয়ালিটি মিনস ব্রাশ স্ট্রোকটা কতটা ভালো করে গেছে, ঠিক আছে, কতটা ভালো তুমি তার উপরে শ্যাডোজ বা হাইলাইট দিয়েছো। শ্যাডোজ হাইলাইট থাকবে এটা আমি বলছি না, শ্যাডোজ হাইলাইট তুমি হক করে একটা দিয়ে দিয়েছো সেটা নয়, বাট সেই একটা যে বলে একদম নিখুঁতভাবে আমি টাইম নিয়ে 4-5 দিন ধরে করছি সেটা নয়, বিকজ তোমার কাছে টাইম থাকবে খুব জোর হার্ডলি হয়তো 1 ডে 2 ডেজ একটা এক একটা অবজেক্ট বা একটা সাবজেক্টের কনসেপ্ট আর্ট ক্রিয়েট করার জন্য। তো ওরকম যখন তোমার কাছে এক একটা সাবজেক্টের জন্য এক একটা অবজেক্টের জন্য এক একটা একদিন করে দিয়েছে, তো তুমি অবভিয়াসলি সেই সেই হিসাবে তোমায় কাজ করতে হবে। তুমি জাস্ট একটা কনসেপ্ট আর্ট ক্রিয়েট করলে, সেই কনসেপ্ট আর্ট তুমি তাকে প্রোভাইড করলে, ম্যাট পেন্টের যে আর্টিস্ট আছে যে ম্যাট পেন্ট করছে সে কয়েকটা ওরকম ইমেজেস কালেক্ট করে সেই টাইপের, ঠিক আছে, ফর এক্সাম্পল এই গাছটাকে দেখি সে কয়েকটা হয়তো গাছের ওরকম কয়েকটা পার্ট কালেক্ট করলো, ঠিক আছে, সেটাকে সে র্যাপ করলো, সেখানে সে হাইলাইট দিল, ঠিক আছে, র্যাপ করে সেইভাবে কার্ভ করলো। ওকে, তো এটা হচ্ছে বা 3D আর্টিস্ট এই গাছটাকে 3D হিসাবে ফর্ম করলো, 3Dতে ফর্ম করলো, ঠিক আছে। তো কনসেপ্ট আর্ট জিনিসটা এটার জন্যই খুবই একটা ইন্টারেস্টিং জিনিসটা, যে কম টাইমের ভিতরে তুমি খুবই মারাত্মক খুবই ভালো ইন্টারেস্টিং জিনিস ক্রিয়েট করছো, এটা খুবই একটা ভালো জিনিস, ঠিক আছে। ইন্টারেস্টিং পয়েন্ট এর এখানেই থাকছে যে কম টাইমের ভিতরে তুমি খুব ভালো ভালো ক্রিয়েটিভ জিনিস ক্রিয়েট করছো। কালারের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু থাকতে হবে, হাইলাইট অ্যান্ড শ্যাডোজের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু থাকতে হবে। একদম জিরো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে করলে, যা হোক করে করে দিলে কিন্তু হবে না। প্র্যাকটিস করতে করতে আন্ডারস্ট্যান্ডিংগুলো আসবে। কালার কন্ট্রাস্ট, যদি আমার ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার থাকে, ব্লুইশ কালার যদি ব্যাকগ্রাউন্ড হয়, তো সাবজেক্টের কালার আমি ট্রাই করব একটু হালকা অরেঞ্জিশ বা রেডিশ কালারে রাখার জন্য। একটা কালার কন্ট্রাস্ট, একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। যদি লেফট হ্যান্ড সাইডে আমার 3টে ছোট ছোট সার্কেল থাকে, রাইট হ্যান্ড সাইডে হয়তো আমি একটা বড় সেই রেশিওটাকে দেখে একটা বড় সার্কেল ক্রিয়েট করলাম, মানে যতটা এরিয়া সেই 3টে ছোট সার্কেল কভার করছে সেই হিসাবে একটা বড় সার্কেল ক্রিয়েট করে আমি রাখছি। তো এই যে কালার কন্ট্রাস্ট বলো বা ব্যালেন্স করা বলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো কনসেপ্ট আর্ট মানে ডিজিটাল পেইন্টে খুবই ইম্পর্টেন্ট, যে তুমি একটা কালার কন্ট্রাস্ট, কালার হারমানি মেনটেন করে রাখছো, যেটাকে মেনলি বলা হয় কালার হারমানি। তারপরে হচ্ছে ব্যালেন্স করা, জিনিসগুলোকে ব্যালেন্স করা, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তো এখান থেকে একটু দেখি কয়েকটা লিফের জন্য কি কি ভালো ব্রাশ আছে। স্পেশাল ব্রাশেস, লিফ এখন দরকার নেই, একটু হালকা টেক্সচার দিয়ে অ্যাপ্লাই করি এই গাছটা। এটা তো নর্মাল ব্রাশ দিয়ে আমি কমপ্লিটলি করলাম, যেটা দেখলে জাস্ট একটা প্রেশার ওপ্যাসিটি ব্রাশ দিয়ে। এবার যদি একটু কোনো একটা টেক্সচার অ্যাপ্লাই করি, যেমনি গাছের উপরে যে হালকা হালকা ফাঙ্গাসগুলো ক্রিয়েট হয়, গ্রিন গ্রিন কালার যে অ্যালগিগুলো ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে, গাছের উপরে, তো সেই অ্যালগি টাইপের জিনিসগুলো যদি ক্রিয়েট করতে হয় তাহলে একটা টেক্সচার ব্রাশ এটার জন্য আই থিঙ্ক এই ব্রাশটা ঠিকঠাক মনে হচ্ছে। ওকে, তো একটা গ্রিন কালার সিলেক্ট করলাম। গ্রিন কালার নিয়ে আমি একটু হালকা ডিপ, যেহেতু অ্যালগির কালার, ঠিক আছে, যেটাকে কি বলে স্যাভলা, ঠিক আছে, স্যাভলা নাকি একটা অ্যালগি বা যে জিনিসটা সেটা একটু ডার্ক গ্রিন কালারই হয়, ঠিক আছে, ইংলিশে যেটাকে মসেস বলে, অ্যালগিয়ান মসেস। তো একটু ডার্ক গ্রিন কালার দিয়ে আমি হালকা করে এখানে সাইডগুলো বা গাছের মেন এরিয়াগুলোতে একটু ব্রাশ করে দিচ্ছি।
তো ইরেজার টুল নিয়ে একটা সফট রাউন্ড ইরেজার একটু হালকা করে যেগুলো বেরিয়ে যাচ্ছে গ্রিন কালারটা সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। থিঙ্ক একটু অপাসিটি আর ফ্লোটাই কম করে, একটু বেশি হয়ে গেছে, একটু হালকা কমে দিচ্ছি। তো এই অ্যালগির জন্য আমি একটা আলাদা লেয়ার নিয়েছি, একটা আলাদা লেয়ারে এটাকে কালার করা হচ্ছে। ট্রাই করবে যতগুলো তোমার প্রত্যেকটা লেয়ার, প্রত্যেকটা কালারগুলোকে একটা আলাদা আলাদা লেয়ারে রাখতে, তাহলে তোমার কাছে সেই কালারের জন্য তোমার কাছে একটা কন্ট্রোল থাকছে যে এটাকে তুমি ইজিলি ইরেজ করতে পারছো, এটাকে ইজিলি তুমি ট্রান্সফর্ম করতে পারছো। ওকে, তো কালারগুলোকে মিক্স করা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? যখন ডিজিটাল পেইন্ট করছো ট্রাই করবে যে কালারগুলো তুমি অ্যাপ্লাই করছো তাদের মাঝখান থেকে দেখবে কোনো একটা নতুন কালার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? কেন কি, যেহেতু তুমি প্রেশার ওপ্যাসিটি ব্রাশ নিয়ে অ্যাপ্লাই করছো, তো তোমাকে কালার আলাদা করে মিক্স করা দরকার নেই, ঠিক আছে? কালার তুমি যখন অ্যাপ্লাই করবে তখন দেখবে অলরেডি দুটো কালার তুমি যখন অ্যাপ্লাই করেছো তার মাঝখানে অলরেডি একটা কালার মিক্স হয়ে যাবে, ঠিক আছে? তো এই মাঝখান থেকে যে কালারটা মিক্স হচ্ছে সেই কালারটাকে তুমি পিক করো, ঠিক আছে? জিনিসটাকে একটু স্মুথ করে দাও, ওকে? বা তুমি স্মাচ টুল নিতে পারো, ঠিক আছে? আমি একটা স্মাচ টুল এখানে নিয়ে যে কালারগুলো এখানে আছে স্মাচ করে দিচ্ছি, মানে একটা কালারের সাথে আরেকটা কালার এখানে মিক্স হয়ে যাবে, ঠিক আছে? তো মেনলি আমি এখানে অ্যালগি লেয়ারে আছি, তো এখানে অ্যালগি লেয়ার যে কালারটা, মানে যে গ্রিন কালারটা, সেটা একটু স্প্রেড করতে চাইছি। এটাকে যদি আমাকে নিচে যে ব্রাউন কালারটা যেটা অ্যাপ্লাই করেছিলাম তার সাথে যদি আমাকে মিক্স করতে হয়, তো আমাকে কী করতে হবে, তাহলে এই দুটো লেয়ারকে আমাকে মার্জ করতে হবে। বাট আমি সেটা এখন চাইছি না যে দুটো লেয়ারকে আমি মার্জ করবো, আমি এটাকে জাস্ট এখন একটু হালকা এই গ্রিন কালারটা একটু স্প্রেড করতে চাইছি স্মাচ টুলটা নিয়ে, ঠিক আছে? তো স্মাচ টুল আই থিঙ্ক দেখিয়েছিলাম তোমাদেরকে ফটোশপে যখন ইন্ট্রোডাকশন হচ্ছিল, স্মাচ টুল।
দুটো কালারকে মিক্স করতে ইউজ করা হয়, বা একটা কালারকে স্ট্রেচ করার জন্য ইউজ করা হয় এই স্মাচ টুলটা। ওকে, তো ব্রাশ নিয়ে একটু মিক্স করে দিচ্ছি, ঠিক আছে। অল্ট হোল্ড করে মাঝখান থেকে আমি কালার পিক করছি, ঠিক আছে। এটাই একটা অ্যাডভান্টেজ যে তুমি যখন প্রেশার সেন্সিটিভ ব্রাশগুলো ইউজ করছো তখন দুটো কালার মিক্স হয়ে যায়। নর্মাল মাউস দিয়ে তুমি যখন একটার উপরে আরেকটা কালারকে অ্যাপ্লাই করবে তখন দেখবে একটার উপরেই আরেকটা কালার হয়ে গেছে নর্মাল, মানে সেটা কোনো মিক্স হচ্ছে না। বাট তুমি যখন ট্যাবলেট নিয়ে এই কালারগুলোকে অ্যাপ্লাই করছো, প্রেশার সেন্সিটিভ ব্রাশ ইউজ করছো, তখন দেখবে একটার উপরে তুমি যখন আরেকটা কালারকে অ্যাপ্লাই করছো তখন একটা থার্ড কালার, মানে একটা কালারের মিক্সচার ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো সেই মিক্সচারটাই হচ্ছে ডিজিটাল পেইন্টে মেইন দরকার পড়ে জিনিসগুলোকে আরো স্মুথ করার জন্য, ঠিক আছে। ফ্লোটাকে একটু কমিয়ে দিচ্ছি, ওপ্যাসিটিটাকে ইনক্রিজ করে রাখলাম টুলটার জন্য। আর তো একটা ঠিকঠাক একটা পারফেক্ট লিফ ব্রাশ থিঙ্ক এটা না, তো দেখতে হবে এখানে যেহেতু অনেকগুলো ব্রাশ প্যাক আছে, মানে অনেকগুলো লিভসের ব্রাশ আছে এখানে, তো যেটা একটু ঠিকঠাক মনে হবে এটা ব্রাশেসগুলো যদি দরকার হয় তোমাদের তাহলে আমাকে বলবে, তোমাদের মেল আইডি সেন্ড করবে, তোমাদের মেল আইডিতে আমি ব্রাশের ফাইলগুলো আমি সেন্ড করে দেবো। ব্রাশগুলো নর্মালি এমনি খুঁজে খুবই রিয়েলি হয়তো কয়েকটা পাবে। মেনলি এই ব্রাশগুলো এনভাটো এলিমেন্টস বা বাকি যে আর্ট স্টেশন যেগুলো কয়েকটা আর্টিস্ট আছে ওদের চ্যানেল, মানে ওদের যে পেজেসগুলো আছে, ওদের চ্যানেলগুলো আছে, চ্যানেল মানে আর্ট স্টেশনে যে ওদের চ্যানেল আছে, এনভাটো এলিমেন্টসের যে ওদের প্রোফাইল আছে, ঠিক আছে, ওইখানে পেয়ে বাট পারচেস করতে হবে। কোনো ব্রাশ 200 টাকা, কোনো ব্রাশ 300 টাকা, প্রত্যেকটা ব্রাশ এখানে পারচেস করা আছে, ঠিক আছে। তো যদি দরকার হয় বলবে, তোমাদেরকে মেল করে দেবো প্রত্যেকটা ব্রাশগুলো।
এটা ঠিকঠাক মনে হচ্ছে। ঠিক আছে, তো এটা দিয়েই কাজ চালানো যাক। তো প্রথমে একটু ডার্ক কালার দিয়ে করলাম এটাকে। ঠিক আছে, ডার্ক কালার দিয়ে করার পর একটু হালকা এর উপরে আমি একটু হাইলাইট দিয়ে দেবো। আস্তে আস্তে করে কালারগুলোকে একটু স্যাচুরেটেড করবো, একটু হাইলাইট এরিয়ার দিকে নিয়ে যাবো। একটু হালকা একটু ব্রাইট কালার নিয়ে জায়গাগুলোকে একটু আস্তে আস্তে করে কালারগুলোকে ব্রাইট করতে হবে।